সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আজকে আমি আছি লাইলুন নাহার, প্রভাষক ভূগোল বিষয়। করোনাকালীন সময়ে তোমাদের যে অনলাইনের ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলোতে আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের বিশ্বব্যাপী গমের উৎপাদন ও বন্টন। তার সাথে আমরা গমের অর্থনৈতিক গুরুত্ব এবং গম উৎপাদনের ভৌগোলিক নিয়ামকসমূহ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। তোমরা জানো গম হচ্ছে একটি খাদ্যশস্য, যেমন ধান, গম, তারপর হচ্ছে আলু, এগুলো যেমন খাদ্যশস্য, গমটাও ঠিক সেই রকমই। এবং এটি সমগ্র পৃথিবীর একটি অন্যতম প্রধান খাদ্যশস্য। ধারণা করা হয় এই গম যে গাছটি আছে, এই গম গাছ প্রথম এশিয়া মাইনর, যাকে আমরা তুরস্ক বলি, তুরস্কে প্রথম এই গম চাষ শুরু হয়। অথবা তুরস্কের কাছাকাছি যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, সেখানে এই গমের চাষ শুরু হয়। সেখান থেকে আসলে তুরস্ক যে দেশটি, এটা ভূমধ্যসাগরের তীরবর্তী একটি দেশ, এটা পূর্ব দিকে ভূমধ্যসাগর। তোমরা যদি দেখো মানচিত্রে তাহলে বুঝতে পারবে এটি হচ্ছে ভূমধ্যসাগর, তোমরা কি দেখতে পাচ্ছ? আর এটি হচ্ছে তুরস্ক। এই ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং ভূমধ্যসাগরের উত্তর দিকে যে দেশগুলো আছে সেগুলো আমরা ইউরোপীয় দেশ বলে থাকি। ইউরোপের বিভিন্ন দেশ, এইসব দেশে ধীরে ধীরে গমের চাষ শুরু হয়। পরবর্তীতে ইউরোপীয়রা যখন আমেরিকাতে গিয়ে বসতি স্থাপন করে, ফলে সেখানেও তারা এই গমের চাষ শুরু করে এবং ধীরে ধীরে আমেরিকাতেও গমের চাষ কি হয়ে যায়? জনপ্রিয় হয়ে যায়। এভাবে ধীরে ধীরে সমগ্র পৃথিবীতে গম একটি অন্যতম প্রধান খাদ্যশস্য হিসেবে অবস্থান করছে। তোমরা জানো গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রিটিকাম অ্যাস্টিভাম। এটা আমরা ভালো করে মনে রাখব। কেন? কারণ বহু নির্বাচনী প্রশ্নে গমের বৈজ্ঞানিক নাম চায়, আবার সৃজনশীল প্রশ্নের ক আসে যে গমের বৈজ্ঞানিক নাম লিখো। তাহলে আমরা ভালো করে এটা মনে রাখব এবং বারবার মনে রাখব যাতে আমাদের এটা মনে থাকে। আচ্ছা, গমের গম উৎপাদনের যে ভৌগোলিক নিয়ামক আছে, বা গম একটা শস্য, খাদ্যশস্য, এই উৎপাদনের পিছনে কিছু নিয়ামক কাজ করে, কিছু অনুকূল উপাদান প্রয়োজন হয়। সেই উপাদানগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। গম উৎপাদনের ভৌগোলিক নিয়ামক। এই যে গম উৎপাদনের ভৌগোলিক নিয়ামক আছে, এগুলোকে আমরা তিনটি ভাগ করে আলোচনা করতে পারি। যেমন প্রথমে হচ্ছে প্রাকৃতিক নিয়ামক। প্রাকৃতিক নিয়ামক কোনগুলো? যেগুলো প্রকৃতিগতভাবে সৃষ্টি, অর্থাৎ প্রাকৃতিকভাবে যে উপাদানগুলো সৃষ্টি হয়েছে। তাহলে গম উৎপাদনের প্রাকৃতিক উপাদান কোনগুলো? গম উৎপাদনের প্রাকৃতিক উপাদান হচ্ছে জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতি ইত্যাদি। তাহলে আমরা প্রাকৃতিক নিয়ামকটা আগে একটু আলোচনা করে নেই। প্রাকৃতিক নিয়ামকের মধ্যে প্রথমে হচ্ছে জলবায়ু। গম উৎপাদনের জন্য কি ধরনের জলবায়ু প্রয়োজন? এটা মনে রাখবে অবশ্যই। গম উৎপাদনের জন্য সবচেয়ে ভালো অনুকূল যে জলবায়ু, সেটি হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু। নাতিশীতোষ্ণ জলবায়ুতে গমের উৎপাদন ভালো হয়। এটিও কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে আসে। তাহলে গম উৎপাদনের জন্য কেমন জলবায়ু প্রয়োজন? নাতিশীতোষ্ণ।
নাতিশীতোষ্ণ জলবায়ু প্রয়োজন। নাতিশীতোষ্ণ জলবায়ু ছাড়া ক্রান্তীয় অঞ্চলেও শীতকালে কি হয়, গমের চাষ হতে দেখা যায়, তবে সবচেয়ে অনুকূল হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু। এখন কি ধরনের তাপমাত্রা প্রয়োজন? তাপমাত্রা কেমন প্রয়োজন গম উৎপাদনের জন্য? গম উৎপাদনের জন্য 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে ভালো, অনুকূল। কত তাপমাত্রা প্রয়োজন? 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গম উৎপাদনের জন্য সবচেয়ে অনুকূল। তবে এর চেয়ে একটু কম বেশি হলেও গমের চাষ হয়। গমের চাষ ভালো হয় হচ্ছে 10 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন দেখা যায় গমের যে চারা যখন উৎপাদন হয় তখন সাধারণত 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সবচেয়ে ভালো হয়। আর যখন গম পাকার সময় আসে তখন 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাধারণত গম পাকাটা ভালো হয়। তাহলে আমরা গম উৎপাদনের তাপমাত্রা সম্পর্কে জানলাম। এখন জানবো কি ধরনের কেমন বৃষ্টিপাত প্রয়োজন। প্রচুর বৃষ্টিপাত আসলে গম চাষের জন্য অবশ্যই অনুকূলে না। গম চাষের জন্য কম বৃষ্টিপাতের প্রয়োজন। যেমন গম চাষের জন্য 30 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সবচেয়ে ভালো। কত? 30 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার বৃষ্টিপাত গম উৎপাদনের জন্য সবচেয়ে কি ভালো। তবে যেসব অঞ্চলে এর চেয়ে একটু কম বৃষ্টি হয় সেখানে সেচের মাধ্যমেও গমের চাষ করা যায়। এর চেয়ে একটু বেশি বৃষ্টি হলেও গম চাষ হয়, তবে অনেক বেশি যখন বৃষ্টি হয় তখন গম গাছের চারার যে গোড়া আছে, গম গাছের গোড়া, সেগুলো পচে যায়। তাই এইরকম 30 সেন্টিমিটার থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে গম চাষের জন্য সবচেয়ে অনুকূল। এখন আসো কেমন মৃত্তিকা দরকার। গম চাষের জন্য দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। যে মাটিতে কাদা এবং বালির পরিমাণ প্রায় সমান সমান এমন মাটিতেই গমের চাষ ভালো হয়। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এটাও কিন্তু একটা বহু নির্বাচনী প্রশ্ন যে গম চাষের জন্য কি ধরনের মৃত্তিকার প্রয়োজন হয়। তাহলে কি ধরনের মৃত্তিকার প্রয়োজন হয়? দোআঁশ মাটি হচ্ছে গম চাষের জন্য অত্যন্ত উপযোগী, যেখানে বালি এবং কাদার পরিমাণ প্রায় সমান সমান থাকে। ভূপ্রকৃতি কেমন লাগবে? কেমন ভূপ্রকৃতি? সমতল ভূমিতে গমের চাষ ভালো হয়। কেন সমতল ভূমি লাগে? কারণ সেচের পানি, চাষবাসের জন্য যন্ত্রপাতির ব্যবহার, এইসব কাজ করার জন্য সমতল ভূমি উপযোগী। পাহাড়ি এলাকাতে তো যন্ত্রপাতি নিয়ে কাজ করা অনেক কষ্টসাধ্য, তাই না? এই জন্য সমতল ভূমিতে কেমন ভূমি হবে এটা তো লিখলাম না। কেমন ভূমি সবচেয়ে ভালো? সমতল ভূমি। গম চাষের জন্য সমতল ভূমি অত্যন্ত উপযোগী। তবে মৃদু ঢাল বিশিষ্ট যদি ভূমি হয় তাহলে সেটি আরও ভালো, কারণ সেখানে বৃষ্টির পানি অথবা সেচের পানি জমে থাকতে পারে না, যা কিনা গম চাষের জন্য অত্যন্ত উপযোগী। তাহলে আমরা প্রাকৃতিক নিয়ামকগুলো খুব ভালোভাবে জানলাম। তোমরা খেয়াল করো, পরীক্ষায় কিন্তু সৃজনশীল প্রশ্নে, প্রশ্নে অথবা ঘতে তোমার প্রাকৃতিক গম উৎপাদনে প্রাকৃতিক নিয়ামক ব্যাখ্যা করো, তোমাদের কিন্তু এরকম প্রশ্ন আসে। তাহলে আমরা নিয়ামকগুলো খুব ভালোভাবে খেয়াল করব এবং বাসায় মনোযোগের সাথে চর্চা করব। গমের জন্য কেমন জলবায়ু দরকার, তাপমাত্রা কত, বৃষ্টিপাত কত, কোন ধরনের মৃত্তিকা প্রয়োজন, কেমন ভূমির দরকার, পাহাড়ি নাকি মালভূমি নাকি সমতল ভূমি, কেমন দরকার সমতল ভূমি, তাই না? তাহলে আমরা কি করব? প্রাকৃতিক নিয়ামকগুলো বাসায় খুব ভালোভাবে চর্চা করব। এরপরে আসো গম উৎপাদনের
অর্থনৈতিক নিয়ামক। অর্থনৈতিক নিয়ামক কিন্তু সব ধরনের শস্য চাষে একই রকম। তোমরা যদি খেয়াল করে পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে সব ফসল চাষের জন্য একই রকম নিয়ামক, অর্থনৈতিক নিয়ামকটি প্রয়োজন। যেমন কি লাগবে? মূলধন লাগবে, লাগবে না? গম চাষের জন্য বীজ কেনা, সার কেনা, কীটনাশক কেনা, শ্রমিকের মজুরি, যন্ত্রপাতি কেনা, এই জন্য কি দরকার হয়? মূলধনের প্রয়োজন হয়। মূলধন একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হচ্ছে গম চাষের জন্য। দ্বিতীয়ত হচ্ছে শ্রমিক লাগবে। অনুন্নত দেশগুলোতে দেখা যায় প্রচুর শ্রমিক প্রয়োজন হয় গম চাষের জন্য। গমের চাষ, এগুলোকে ফসল কাটা, সংগ্রহ, যত্ন নেওয়া, এগুলোকে মাড়াই করা, বাজারজাত করা, প্যাকেটিং করা, এইসব কাজে অনেক শ্রমিকের প্রয়োজন হয়। উন্নত দেশগুলোতে যেহেতু অনেক বেশি যন্ত্রপাতির ব্যবহার হয়, সেখানেও শ্রমিকের প্রয়োজন হয় বাজারজাত করার, প্যাকেটিং করার, জমি থেকে ফসল কাটার, এগুলো কাজেও শ্রমিকের প্রয়োজন হয়। তার মানে গম চাষের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি নিয়ামক হচ্ছে শ্রমিক। তারপরে আসছে বাজার। যে কোনো ফসল চাষের জন্যই কিন্তু বাজারের চাহিদা থাকতে হবে। কোনো ফসলের যদি বাজারে চাহিদা না থাকে, সেই ফসল যদি কেউ ক্রয় বিক্রয় না করে, তাহলে কিন্তু কেউ সেই ফসলটি চাষে আগ্রহী হয় না। গমের বাজার সারা পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীতে গমের এত চাহিদা, এই জন্য এই বাজার আছে বলে পৃথিবীর বিভিন্ন দেশে গমের চাষ হয়। স্থানীয় বাজারেও চাহিদা আছে, দেশের অভ্যন্তরেও গম অনেক প্রয়োজনীয় বাজারে কি হয়, ক্রয় বিক্রয় হয়। আবার আন্তর্জাতিক বাজারেও কিন্তু গম ক্রয় বিক্রয় হচ্ছে। যারা বেশি পরিমাণে গম চাষ করছে তারা কি করছে, যেখানে ঘাটতি অঞ্চল আছে, যাদের গম চাষ কম কিন্তু জনসংখ্যা বেশি, সেই সব দেশে রপ্তানি করছে, আর যাদের কম চাষ তারা আমদানি করছে। ফলে দেখা যায় গমের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আসছে পরিবহন ব্যবস্থা। পরিবহন কি? পরিবহন হচ্ছে যে কোনো ফসল চাষের জন্য, গম চাষের জন্য তো অবশ্যই গমের বিভিন্ন যন্ত্রপাতি, শ্রমিক সহ জমিতে পৌঁছানো, জমি থেকে ফসল কেটে বাজারে নিয়ে যাওয়া, এইসব কাজের জন্য যদি যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং সুলভ না হয়, তাহলে কিন্তু ফসল উৎপাদন ব্যাহত হয়। দেখা যায় পৃথিবীর যেসব দেশগুলোতে উন্নত যোগাযোগ ব্যবস্থা আছে, সেই সব দেশে গম অত্যন্ত বেশি পরিমাণে উৎপাদন হচ্ছে এবং তারা বিশ্ব বাজারেও রপ্তানি করছে এই পরিবহন ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে। তাহলে এই যে আমরা এখন পড়লাম, সেটি হচ্ছে গমের অর্থনৈতিক নিয়ামক পড়লাম। প্রথমে পড়লাম প্রাকৃতিক নিয়ামক, তারপরে করলাম কি, অর্থনৈতিক নিয়ামকটা আমরা আলোচনা করলাম। এখন করব সাংস্কৃতিক নিয়ামক। সাংস্কৃতিক নিয়ামকটা তো অনেক সময় দেখা যায় অর্থনৈতিক নিয়ামকের সাথেই দিয়ে দেয়, তাহলেও সমস্যা নাই। সাংস্কৃতিক নিয়ামক। সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে প্রথমেই হচ্ছে রাজনৈতিক। রাজনৈতিক কি? রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের পৃষ্ঠপোষকতা, বিভিন্ন ঋণের ক্ষেত্রে বা আমদানি রপ্তানির ক্ষেত্রে, বাজারের ক্ষেত্রে সরকার যে ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে তার উপরে যে কোনো ফসলের উৎপাদন অনেকখানি নির্ভর করে। গম উৎপাদনকারী দেশগুলোতে দেখা যায় রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করে। সরকার এই ফসল উৎপাদনে নানানভাবে পৃষ্ঠপোষকতা করে, অর্থাৎ সাহায্য সহযোগিতা করে থাকে, তাদের এগুলো বাজারজাতকরণে সাহায্য করে থাকে। ফলে দেখা যায় গমের উৎপাদন কি হচ্ছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তারপর হচ্ছে এগুলো খুব ছোট ছোট, তোমরা মনে রাখবা, সার, বীজ,
কীটনাশক ইত্যাদি। এগুলো কি? গমের যে উন্নত বীজ, তারপরে হচ্ছে ভালো মানের সার যেগুলো জমিতে দিলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, কীটনাশক পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে, এগুলো সবই হচ্ছে সাংস্কৃতিক উপাদান। এগুলো গম চাষের জন্য অত্যন্ত প্রয়োজন। সার প্রয়োজন ভালো উৎপাদনের জন্য, বীজ উন্নত জাতের বীজ, পৃথিবীর বিভিন্ন দেশে উন্নত জাতের বীজ ব্যবহার করে ফসলের উৎপাদন অনেকখানি বাড়ানো সম্ভব হয়। বীজ, কীটনাশক এগুলো কি করছে? গম উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করছে। তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু গম উৎপাদনের ভৌগোলিক নিয়ামক সবগুলোই জানলাম। প্রতিটা পুরোটাই আসে এরকম গম উৎপাদনের ভৌগোলিক নিয়ামক ব্যাখ্যা করো, এরকম পরীক্ষায় আসে, অথবা ভেঙে ভেঙে সাংস্কৃতিক নিয়ামক ব্যাখ্যা করো, প্রাকৃতিক নিয়ামক ব্যাখ্যা করো, অর্থনৈতিক নিয়ামক ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে আমরা গম উৎপাদনের ভৌগোলিক নিয়ামক সম্পর্কে বিস্তারিতভাবেই জানতে পারলাম। এখন জানব বিশ্বব্যাপী গমের উৎপাদন ও বন্টন সম্পর্কে। বিশ্বব্যাপী গমের উৎপাদন এটা কত সালের আমরা জানবো? এটা হচ্ছে 2018 সালের জানবো। এই যে এখানে আমি তথ্যগুলো লিখে রেখেছি, এই তথ্যগুলো হচ্ছে FAO এর স্ট্যাটিস্টিক্যাল ইয়ারবুক থেকে সংগ্রহ করা। তাহলে আমরা বন্টন মানে কি? পৃথিবীর কোন কোন দেশে গমের উৎপাদন বেশি এবং সেই সব দেশের কোন কোন অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে গম উৎপাদন হয়, সেটার পরিমাণ কত এবং জমির পরিমাণ কত, এই সম্পর্কে আমরা একটু জানব। প্রথমেই আমরা জেনে নেই গম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকারী হচ্ছে চীন। তোমরা খেয়াল করো, প্রথম স্থান অধিকারী কে? চীন। 2,45,10,000 হেক্টর জমিতে 2,45,10,000 হেক্টর জমিতে গমের চাষ করে 13,43,00,000 মেট্রিক টন গম উৎপাদন করেছে কোন দেশ? চীন, যা কিনা বিশ্বে প্রথম। এর চেয়ে বেশি আর কোনো দেশ গম উৎপাদন করেনি, এই জন্য চীন হচ্ছে প্রথম স্থান অধিকারী। খেয়াল করো, বহু নির্বাচনী প্রশ্নে আসে গম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকারী দেশ কোনটি? তাহলে কোনটি হবে? চীন। উৎপাদনের পরিমাণ কত? দেখো, 2,45,10,000 হেক্টর জমিতে গমের চাষ করেছে, উৎপাদনের পরিমাণ হচ্ছে 13,43,00,000 মেট্রিক টন, যা কিনা বিশ্বের মোট উৎপাদনের 16.77%। কোথায়? চীনের কোথায় কোথায় এই গম উৎপাদন হয়? চীনের যে হুয়াংহো নদীর অববাহিকা আছে, ইয়াংশি বদ্বীপ আছে, সেচুয়ান অববাহিকা আছে, এইসব অঞ্চলে প্রচুর পরিমাণে গম উৎপাদন হয়। এখন মানচিত্রে আমরা দেখব চীন কোথায় আছে। অনেক সময় মানচিত্রে এক্স চিহ্ন, ক চিহ্ন দিয়ে ওই অঞ্চলের গম উৎপাদন ব্যাখ্যা করতে বলে। তাহলে আমি যদি না চিনতে পারি যে ওটা কোন দেশ, তাহলে আমার জানা থাকা সত্ত্বেও কিন্তু আমরা প্রশ্নের উত্তরটা সঠিকভাবে কি করতে পারবো না, দিতে পারবো না। তাহলে দেখো, এই যে মানচিত্রে দেখতে পাচ্ছ, এই যে মেরুন কালারের মতো দেওয়া আছে, যে এটা হচ্ছে চীন। এই যে ভারতের পাশে এই যে আমাদের ছোট্ট বাংলাদেশ, দেখো এই যে আমাদের ছোট্ট বাংলাদেশ, এই বাংলাদেশের ঠিক ওপরে এই যে চীন দেখতে পাচ্ছ, এই চীন হচ্ছে, আমি কি একটা ডট চিহ্ন দিব? এই দেখো, এটি হচ্ছে চীন। খেয়াল করতে পারছো? এই চীন, এখানে যদি এক্স চিহ্ন দিয়ে বলে এই অঞ্চলের গম উৎপাদন ব্যাখ্যা করো, তাহলে তোমাকে কি করতে হবে? আগের তো অঞ্চলটা চিনতে হবে যে উদ্দীপকের অঞ্চলটি হচ্ছে চীন, তারপরে তোমার তথ্যগুলো তুমি ব্যাখ্যা করবা। এই জন্য ভালোভাবে খেয়াল করো, এটা হচ্ছে চীন। আর বিবরণ তো আমরা এখনই পড়লাম, তাই না? তাহলে বিবরণটাও আমরা দিতে পারবো। এরপর আসছে গম উৎপাদনে দ্বিতীয় স্থান হচ্ছে ভারত। ভারতে 3,06,00,000 মেট্রিক টন। ভারতে 3,06,00,000 মেট্রিক 6,00,000
হেক্টর জমিতে কি করা হয়েছে, গমের চাষ করা হয়েছে এবং উৎপাদনের পরিমাণ কত, 9,85,00,000 মেট্রিক টন। 9,85,00,000 মেট্রিক টন গম উৎপাদন হয়েছে ভারতে। তাহলে আমরা ভারতের উৎপাদন জানলাম। তাহলে ভারতের কোন কোন অঞ্চলে এই গম উৎপাদন হয়? ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, এইসব অঞ্চলে প্রচুর পরিমাণে গম উৎপাদন হয়। আমরা মানচিত্রে ভারতটাকেও একটু দেখে নিব। দেখো এই যে আমাদের ভারত মহাসাগর, ভারত মহাসাগরের উপরে বঙ্গোপসাগর, আর বঙ্গোপসাগরের উত্তর দিকের এই অঞ্চলটা হচ্ছে ভারত। ভারত দ্বিতীয় স্থান, যেহেতু ভারত সম্পর্কেও তথ্য আসতে পারে, তাহলে এই যে হচ্ছে আমাদের ভারত। এই যে বাংলাদেশ, বাংলাদেশের পাশে হচ্ছে আমাদের কি, ভারত। আমরা ভারতটাকেও ভালোভাবে চিনে নিলাম। ওকে, তাহলে আমাদের ভারত হয়েছে দ্বিতীয় স্থান অধিকারী। এরপর আসছে ভারত গেল, তারপর আসছে কি, রাশিয়া। রাশিয়া হচ্ছে গম উৎপাদনে বিশ্বে তৃতীয় স্থান অধিকারী। রাশিয়ার 2,75,00,000 হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। উৎপাদনের পরিমাণ কত, 8,59,00,000 মেট্রিক টন কি হয়েছে, রাশিয়াতে গম উৎপাদন হয়েছে। রাশিয়ার কোন অঞ্চলে গম উৎপাদন ভালো হয়? রাশিয়ার ট্রান্স ইউরাল, তারপরে হচ্ছে ভলগা নদীর অববাহিকা, তারপরে হচ্ছে পশ্চিম সাইবেরিয়া, আমুর নদীর অববাহিকা, এইসব অঞ্চলে প্রচুর পরিমাণে গমের উৎপাদন হয়ে থাকে। আমরা একটু রুশ ফেডারেশন বা রাশিয়াটাকেও চিনে নেই। এটা হচ্ছে রাশিয়া। এই যে দেখতে পাচ্ছ সবুজ কালার, এই সবুজ কালারে এটা হচ্ছে রাশিয়া। আর রাশিয়া হচ্ছে গম উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থান অধিকারী। রাশিয়াতে যে পরিমাণে গম উৎপাদন হয় তা হচ্ছে বিশ্বের মোট উৎপাদনের শতকরা প্রায় 8 ভাগ। রাশিয়ার পরে আসছে যুক্তরাষ্ট্র। এটা আমরা অবশ্যই ভালো করে পড়ব, কারণ যুক্তরাষ্ট্রে প্রচুর পরিমাণে যেমন গম উৎপাদন হয়, তারা গম কি করে, রপ্তানিও করে বেশি। যুক্তরাষ্ট্র হচ্ছে গম উৎপাদনে চতুর্থ স্থান অধিকারী। এখানে 1,52,11,000 হেক্টর জমিতে কি হচ্ছে, গমের চাষ হচ্ছে। উৎপাদনের পরিমাণ কত, 4,74,00,000 মেট্রিক টন। যুক্তরাষ্ট্রের এই যে উৎপাদন, এর উৎপাদনের পরিমাণ হচ্ছে সমগ্র বিশ্বের উৎপাদনের প্রায় শতকরা 7.77%। যুক্তরাষ্ট্রের মন্টানা, মিনেসোটা, ডাকোটা এইসব অঞ্চলে লোহিত নদীর অববাহিকা, প্রেরি অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে গমের উৎপাদন হয়ে থাকে। এই যে এখানে এত বেশি গম উৎপাদন হচ্ছে, প্রচুর পরিমাণে শীতকালীন গমও উৎপাদন হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে, আবার বসন্তকালীন গমও উৎপাদন হয়। শীতকালীন এবং বসন্তকালীন গম উৎপাদনের পরিমাণ এখানে এত বেশি হেক্টর প্রতি যে এই অঞ্চলটাকে বলা হচ্ছে বিশ্বের রুটির ঝুড়ি। যুক্তরাষ্ট্রের লোহিত নদীর অববাহিকা অঞ্চলকে কি বলা হচ্ছে, বিশ্বের রুটির ঝুড়ি। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এটা কিন্তু খ প্রশ্নে আসে, বিশ্বের রুটির ঝুড়ি কি? তাহলে কি আমরা লিখতে পারবো খ প্রশ্নে যদি আসে? এরপরে আসো ফ্রান্স। আমরা কি যুক্তরাষ্ট্রটা অবশ্যই খেয়াল করব মানচিত্রে। এই যে হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র, দেখতে পাচ্ছ একটু মেহেদি কালার টাইপের, যেখানে হচ্ছে যুক্তরাষ্ট্র। অবশ্যই যদি গম উৎপাদন থেকে প্রশ্ন আসে আর যুক্তরাষ্ট্র আসে না, এরকম খুব কম হয়, তাহলে যুক্তরাষ্ট্রটা আমরা চিনব। দেখতে পাচ্ছ যেটা আটলান্টিক মহাসাগর, এদিকে হচ্ছে ইউরোপ, এশিয়া, আফ্রিকার, এখানে হচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকার দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তোমরা একটু মানচিত্রে খেয়াল করো, অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, কারণ চিত্র দিয়ে অনেক সময় এই প্রশ্নটা আসে। তারপরে আসো ফ্রান্স। ফ্রান্সে উৎপাদনের পরিমাণ কত,
54,65,00,000 হেক্টর জমিতে 54,65,000 হেক্টর জমিতে গমের চাষ করে উৎপাদনের পরিমাণ কত? 3,69,00,000 মেট্রিক টন গম উৎপাদন হচ্ছে ফ্রান্সে। উৎপাদনের দিক থেকে কত? পঞ্চম স্থান অধিকারী। এভাবে অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান, ইউক্রেন এইসব দেশগুলোতেও প্রচুর পরিমাণে গমের উৎপাদন হচ্ছে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, খেয়াল যদি করো তাহলে বুঝতে পারবে এই যে দেশভিত্তিক বন্টন আসে, এরকম বন্টন বন্টন ব্যাখ্যা করো, তখন তোমাকে বড় বড় বেশি বেশি উৎপাদনকারী দেশগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। তারপরে আসে কি, আগেই বলেছি ভৌগোলিক নিয়ামক আসে, পাশাপাশি অর্থনৈতিক গুরুত্বটাও আসে। যেমন গমের যদি আমরা তো বন্টন দেখলাম কোন কোন দেশে উৎপাদন হচ্ছে, চীন, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান, ইউক্রেন, এইসব দেশগুলোর উৎপাদনের পরিমাণগুলো আমরা অবশ্যই ভালোভাবে বাসায় চর্চা করব। এরপর আমরা আসব কোথায়? আমরা আসব অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো, অর্থাৎ পৃথিবীতে গমের আন্তর্জাতিক বাণিজ্য, যেটাকে আমরা আগে পড়তাম সেটি। বাণিজ্য বলতে কি, 17,58,00,000 মেট্রিক টন গম বিশ্ব বাজারে আমদানি রপ্তানি হয়েছে কত সালে? 2019 সালে। এবং এর বেশিরভাগটাই কারা করেন? ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশ। এইসব দেশে উৎপাদন বেশি এবং জনসংখ্যা কম হওয়ার কারণে তাদের রপ্তানিটা কি হচ্ছে? তারা করতে পারছে এবং এটাকে তারা অনেক সময় রাজনৈতিক হাতিয়ার হিসেবেও ব্যবহার করে। আর আমদানিকারক দেশ কোনগুলো? আমদানিকারক দেশ হচ্ছে চীন, জাপান, ইন্দোনেশিয়া এইসব দেশ। কেন? চীন তো প্রথম স্থান অধিকারী। চীনের জনসংখ্যা বেশি হওয়ার কারণে তাদের উৎপাদনের পরিমাণ অনেক বেশি হওয়া সত্ত্বেও কি করছে? আমদানি করছে। কারা আমদানি করছে? চীন, জাপান, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মিশর প্রভৃতি দেশ। আর রপ্তানি করছে কারা? যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স ইত্যাদি দেশ। তাহলে আমরা বিশ্বব্যাপী গমের যে উৎপাদন সেটিও জানলাম, অর্থনৈতিক গুরুত্বটাও জানলাম এবং ভৌগোলিক নিয়ামক সম্পর্কেও আজকে আমরা কিন্তু ভালোভাবে জানতে পারলাম। বাসায় বসে অবশ্যই ভালোভাবে চর্চা করবে, কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।